আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকেই আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি এবং বৈশ্বিক শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর বিতর্কের জন্ম দিয়েছে। গাজা যুদ্ধবিরতি, পুনর্গঠন এবং শাসন ব্যবস্থার রূপান্তরকে সামনে রেখে যে কাঠামোটি গড়ে তোলা হয়েছে তা আদৌ কেবল একটি আঞ্চলিক সংকট ব্যবস্থাপনার উদ্যোগ নাকি এর আড়ালে একটি নতুন বৈশ্বিক শাসন ব্যবস্থার নীল নকশা, এই প্রশ্নটি ক্রমেই আরও জোরালো হয়ে উঠছে। 2025 সালে 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হওয়ার পর 2026 সালের জানুয়ারিতে দ্বিতীয় ধাপে প্রবেশ, বোর্ডের সদস্য ঘোষণার পরপরই কায়রোতে এনসিএজি এর বৈঠক এবং দাভোসে জাঁকজমকপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্যোগটিকে ট্রাম্প প্রশাসন একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে তুলে ধরতে চেয়েছে। কিন্তু বাস্তবে এই বোর্ডের কাঠামো, ক্ষমতার বণ্টন, বৈধতা এবং উদ্দেশ্য বিশ্লেষণ করলে দেখা যায় এটি যতটা না শান্তি প্রতিষ্ঠার প্রকল্প, তার চেয়ে বেশি ক্ষমতা কেন্দ্রীকরণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি পরীক্ষামূলক কাঠামো। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রথমেই বোর্ডের জন্ম প্রক্রিয়াটির দিকে তাকালে বোঝা যায় এটি জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতো বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে গঠিত হয়নি, বরং এটি মূলত মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত রাজনৈতিক উদ্যোগ হিসেবেই আত্মপ্রকাশ করেছে। ট্রাম্প নিজেকে এই বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করেছেন, যা আন্তর্জাতিক নৈতিকতা ও কূটনৈতিক শিষ্টাচারের দৃষ্টিতে অত্যন্ত প্রশ্নবিদ্ধ। একটি বৈশ্বিক বা অন্তত আন্তর্জাতিক ম্যান্ডেটধারী কাঠামোর নেতৃত্ব কোনো একক রাষ্ট্রের নির্বাচিত নেতার হাতে কেন্দ্রীভূত হওয়া মানেই সেই কাঠামোর নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক চরিত্র শুরুতেই ক্ষুণ্ণ হওয়া। আরও উদ্বেগজনক বিষয় হল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ট্রাম্পের ভেটো বা চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ বোর্ডে বসে বহু দেশ আলোচনা করলেও কার্যত সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা নির্ভর করবে একজন ব্যক্তির ইচ্ছার উপর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবস্থার সমালোচনা করে ট্রাম্প যে নতুন কাঠামোর কথা বলছেন সেটি বাস্তবে আরও সংকীর্ণ ও ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার কাঠামো হয়ে উঠছে। বোর্ডের কথিত চার্টার নিয়েও অস্পষ্টতা কম নয়। আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠাতা দলিল প্রকাশ না হলেও বিভিন্ন গণমাধ্যমে যে 13 দফা নথি প্রকাশিত হয়েছে সেটাকে কার্যত চার্টার হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। এই নথিতে বোর্ডের সদস্যপদ 3 বছরের জন্য সীমিত রাখা এবং সেই সীমা তুলে নিতে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে $1 বিলিয়ন দাবি করার বিষয়টি বিশেষভাবে বিস্ময়কর। আন্তর্জাতিক সংগঠনে সদস্যপদের শর্ত হিসেবে এমন আর্থিক চাঁদা নির্ধারণ করা নজিরবিহীন এবং এটি বোর্ডকে একটি ধনী রাষ্ট্র ও অভিজাত ক্লাবের রূপ দিয়েছে। আরও সমস্যা হলো বোর্ডের অর্থায়ন স্বেচ্ছা অনুদানের উপর নির্ভর করবে বলা হলেও যদি অনুদান না আসে তাহলে কার্যক্রম চলবে কিভাবে, এই প্রশ্নের কোনো উত্তর নেই। ফলে বোর্ডের আর্থিক কাঠামো যেমন অস্বচ্ছ তেমনি ঝুঁকিপূর্ণ। এই বোর্ডের পেছনে যে রাজনৈতিক দর্শন কাজ করছে তা বোঝার জন্য ট্রাম্পের দীর্ঘদিনের জাতিসংঘ বিরোধী অবস্থানের দিকে তাকালেই যথেষ্ট। তিনি বারবার জাতিসংঘকে অকার্যকর, অপচয়ী এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী বলে আখ্যায়িত করেছেন। এখন গাজা সংকটকে কেন্দ্র করে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। অনেকের মতে সেটি ভবিষ্যতে জাতিসংঘকে প্রতিস্থাপনের একটি পরীক্ষা মঞ্চ। কিন্তু প্রশ্ন হলো যে কাঠামো নিজেই গণতান্ত্রিক নয়, অন্তর্ভুক্তিমূলক নয় এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোকে পাশ কাটিয়ে যায়, সেটি কিভাবে বৈশ্বিক সমস্যার সমাধানের গ্রহণযোগ্য হতে পারে? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিতে যে যুক্তি দেওয়া হয়, ভেটো বাতিল, সদস্য সংখ্যা বাড়ানো, উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বোর্ড অফ পিস তার ঠিক উল্টো পথে হাঁটছে। বোর্ডের সদস্যপদ কাঠামো এই সমালোচনাকে আরও জোরালো করে। বিশ্বের 193টি দেশ যেখানে জাতিসংঘের সদস্য, সেখানে মাত্র 50-60টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নির্বাচনী প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ট্রাম্পের ইচ্ছা নির্ভর বলে মনে হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর বড় একটি অংশ এই বোর্ডে নেই, যার পেছনে যেমন ট্রাম্পের সঙ্গে তাদের রাজনৈতিক টানাপোড়েন রয়েছে, তেমনি বোর্ডের কাঠামো নিয়েও গভীর আপত্তি রয়েছে। এর ফলে বোর্ডের বৈধতা ও প্রতিনিধিত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ফিলিস্তিন আজও জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারেনি, আবার অন্যদিকে আরও সংকীর্ণ ও বাছাইকৃত একটি কাঠামোকে শান্তির নতুন প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা এক ধরনের রাজনৈতিক দ্বিচারিতা।
সবচেয়ে বড় ও আইনি প্রশ্ন উঠেছে বোর্ডের রাশিয়া ও ইসরায়েলের অন্তর্ভুক্তি নিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উভয়ের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এমন ব্যক্তিদের প্রতিনিধিত্ব কোনো দেশকে একটি শান্তি বোর্ডে আমন্ত্রণ জানানো শুধু বিতর্কিত নয়, বরং আন্তর্জাতিক আইনের প্রতি সরাসরি অবজ্ঞা। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে যে মানবিক বিপর্যয় ও গণহত্যার অভিযোগ উঠেছে তার প্রেক্ষাপটে ইসরায়েলকে এই বোর্ডে অন্তর্ভুক্ত করা বোর্ডের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। শান্তি ও ন্যায় বিচারের কথা বলা একটি কাঠামো কিভাবে এমন রাষ্ট্র ও নেতাদের সঙ্গে একই টেবিলে বসতে পারে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে? বোর্ডের অভ্যন্তরীণ কাঠামো অস্পষ্টতায় ভরা। ট্রাম্প যে উচ্চ কমিটির চেয়ারম্যান হবেন সেই কমিটিতে কারা থাকবেন, নির্বাহী বোর্ড ও গাজা নির্বাহী বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব কি, এসব বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই। ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের একই সঙ্গে একাধিক বোর্ডে অন্তর্ভুক্ত করা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তোলে। আরও উদ্বেগজনক হলো এই বোর্ডগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি সদস্য থাকলেও কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই। গাজার ভবিষ্যৎ নির্ধারণে ফিলিস্তিনিদের সরাসরি অংশগ্রহণ ছাড়া যে কোনো পরিকল্পনা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। উপরন্তু বোর্ডে নিযুক্ত অনেক রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী ইসরায়েলপন্থী বা ইহুদি লবির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে পরিচিত, যা বোর্ডের নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ সৃষ্টি করে। টনি ব্লেয়ারের অন্তর্ভুক্তি বিশেষভাবে বিস্ময়কর। ইরাক আগ্রাসনে তার ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে তিনি এখনও ব্যাপকভাবে বিতর্কিত। সেই যুদ্ধের ফলাফল আজও অঞ্চলটিকে অস্থিতিশীল করে রেখেছে। এমন একজন ব্যক্তিকে শান্তি প্রতিষ্ঠার নতুন কাঠামোর মুখ হিসেবে সামনে আনা বোর্ডের সংবেদনশীলতা ও রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। একইভাবে জ্যারেড কুশনারের ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গাজাকে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন হাবে রূপান্তরের যে রিয়েল এস্টেট কেন্দ্রিক ধারণা তিনি তুলে ধরেছেন তাতে মানবিক, রাজনৈতিক ও আইনি বাস্তবতার প্রতিফলন নেই বললেই চলে। দাভোসে তার উপস্থাপনা গাজার মানুষের দুর্ভোগ নয়, বরং ভবিষ্যৎ বিনিয়োগ ও লাভের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিয়েছে, যা ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। তবে সবকিছুর মধ্যেও কিছু ইতিবাচক দিক পুরোপুরি অস্বীকার করা যায় না। গাজার জন্য আলাদা নির্বাহী বোর্ড গঠন এবং ফিলিস্তিনি টেকনোক্রেটদের নিয়ে এনসিএজি প্রতিষ্ঠা একটি বাস্তববাদী পদক্ষেপ। অন্তত এটি স্বীকার করে যে গাজার প্রশাসনে স্থানীয় দক্ষতা ও প্রতিনিধিত্ব প্রয়োজন। তুরস্ক, কাতার, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের গাজা নির্বাহী বোর্ডে অন্তর্ভুক্ত করা আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অতীতে মার্কিন মধ্যস্থতায় আঞ্চলিক শক্তিগুলোকে প্রায় পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, ফলে এই অন্তর্ভুক্তি আলোচনার ভারসাম্য কিছুটা হলেও বাড়িয়েছে। নেতানিয়াহুর আপত্তি সত্ত্বেও এই দেশগুলোর উপস্থিতি ফিলিস্তিনিদের জন্য কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। নিকোলাই ম্লাদেনভ ও সিগফ্রিড কাগের মতো অভিজ্ঞ আন্তর্জাতিক আমলাদের অন্তর্ভুক্তিও গাজার দ্রুত পুনর্গঠনে সহায়তা হতে পারে। জাতিসংঘে কাজ করার অভিজ্ঞতা তাদের জটিল মানবিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তুলেছে। কিন্তু ব্যক্তিগত দক্ষতা থাকলেও যদি কাঠামোগত সমস্যা থেকে যায় তাহলে তাদের কার্যকারিতা সীমিতই থাকবে। সবচেয়ে বড় অনিশ্চয়তা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়ে। কোন কোন দেশ এতে অংশ নেবে, বাহিনীর ম্যান্ডেট কি হবে, এটি কেবল হামাসকে নিরস্ত্র করবে নাকি একই সঙ্গে গাজার জনগণকে ইসরায়েলি হামলা থেকে রক্ষা করবে, এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। তুর্কি সেনা অংশগ্রহণে ইসরায়েলের আপত্তি এই বাহিনীর গঠনকে আরও জটিল করে তুলেছে। যদি এই বাহিনীটি মূলত ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ অনুযায়ী গঠিত হয় তবে তা গাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হবে এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন করতে পারবে না। একই সঙ্গে পুনর্গঠনের অজুহাতে জনসংখ্যা স্থানচ্যুত হওয়ার শঙ্কাও পুরোপুরি কাটেনি, যা ফিলিস্তিনিদের জন্য আরেকটি অস্তিত্বগত হুমকি। এই সব মিলিয়ে বোর্ড অব পিসের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। এটি কাগজে কলমে উচ্চাভিলাষী পরিকল্পনা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে কাঠামোগত দুর্বলতা, রাজনৈতিক পক্ষপাত ও আইনি অসঙ্গতি একে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে। গাজা হবে এই বোর্ডের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। যদি সেখানে ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থা, নিরাপত্তা এবং টেকসই পুনর্গঠন নিশ্চিত করা না হয় তবে বোর্ডের প্রতি আস্থা দ্রুতই ভেঙে পড়বে।
আর যদি বোর্ড অফ পিস সত্যি জাতিসংঘের বিকল্প হতে চায় তবে প্রথম শর্ত হলো ক্ষমতার কেন্দ্রীকরণ থেকে সরে আসা। ট্রাম্পকে তার একক কর্তৃত্বের দাবি ত্যাগ করতে হবে এবং একটি বহুপাক্ষিক সমতাভিত্তিক কাঠামো গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জবাবদিহিতার প্রশ্নে আপোষ করা চলবে না। সবচেয়ে বড় কথা, এই উদ্যোগ যে কেবল ইসরায়েল ও নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করার জন্য নয়, তা প্রমাণ করতে হবে বাস্তব পদক্ষেপের মাধ্যমে। অন্যথায় বোর্ড অফ পিস ইতিহাসে আরেকটি ব্যর্থ আন্তর্জাতিক উদ্যোগ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে, যা শান্তির বদলে বিভাজন ও অবিশ্বাসী বাড়িয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।